আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের দ্বিতীয় পার্টে, পদার্থের অবস্থার দ্বিতীয় পার্টে। আশা করি সবাই পদার্থের অবস্থার যে প্রথম পার্টটা ছিল আমাদের সেটা অলরেডি দেখে এসছো, অথবা যদি না দেখো তাহলে একবার দেখে আসতে পারো। কারণ আমরা আহ, ওই পার্টগুলোতে বা আমরা এইবারের সেশনে পার্টগুলোতে চেষ্টা করবো হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এবং মোস্ট ট্রিকি অথবা ট্রিকিয়েস্ট যে আমাদের পার্টগুলো থাকে, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, এই টার্মগুলোকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকে আমরা পদার্থের অবস্থার দ্বিতীয় পার্টে যাব। দ্বিতীয় পার্টে আমরা যেই বিষয়গুলো আজকে শিখবো সেটা হচ্ছে, সবার প্রথমে আমরা শিখবো হচ্ছে পদার্থের অবস্থার পরিবর্তন, মানে পদার্থের পরিবর্তন শিখবো। এর মধ্যে আবার দুইটা প্রকারভেদ আছে, সেটা শিখবো আমরা। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে হচ্ছে হিমাঙ্ক, তারপরে হচ্ছে উদায়ী পদার্থের গ্রাফ, পানির গ্রাফ, অর্থাৎ পানির তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার গ্রাফ, এবং বাষ্প থেকে তরলে বরফে পরিণত হওয়ার হচ্ছে গ্রাফ, সবকিছু আমরা আজকে শিখব। তো প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, যেটা বললাম, যে পদার্থের অবস্থা। আমরা পদার্থের অবস্থা না, আমরা মূলত পড়বো হচ্ছে অবস্থার পরিবর্তন। আমাদের পদার্থের পরিবর্তন কয় ধরনের হয়? পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন হচ্ছে আমাদের দুই ধরনের। পদার্থের পরিবর্তন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি আমাদের ভৌত পরিবর্তন, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনটা কি সেটা যদি আমাকে বুঝতে হয়, আমরা একটা উদাহরণ দিব, সাথে সাথে আমরা ভৌত পরিবর্তনটা ব্যাখ্যা করব। প্রথমে আমরা ভৌত পরিবর্তনের সংজ্ঞাটা একটু বলে দিই। সংজ্ঞায় বলা হয় যে সকল পরিবর্তনে বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের ধর্মের কোনো পার্থক্য থাকে না, মানে কি, মিল থাকে ধর্মের। আবারও বলছি, যে সকল পরিবর্তনে বিক্রিয়ক পদার্থ, আমি যেটা দিয়ে বিক্রিয়া করব সেই বিক্রিয়ক পদার্থ যেটা আমাদের উৎপন্ন হবে, অর্থাৎ উৎপাদ পদার্থের, এই দুইটার ধর্ম যদি একই থাকে তবে সেটাকে আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন। কিরকম? যেমন ধরো, আমরা যদি পানিকে তাপ দেই, আমরা জানি পানি সাধারণ তাপমাত্রায় পানি কি অবস্থায় থাকবে? তরল অবস্থায় থাকবে, মানে লিকুইড স্টেটে থাকবে। সো পানিকে আমরা যদি তাপ দেই, পানিকে যদি আমরা তাপ প্রদান করি, তাহলে, অথবা আমরা ডেলএইচ না দিয়ে আমরা এখানে তাপ ব্যবহার করি, আমরা যদি পানিকে তাপ দেই তাহলে আমরা পানিই পাবো, কিন্তু সেটা কি পাবো? বাষ্প পাবো, অথবা এটাকে আরো মানে স্পেসিফিক করলে এটা হচ্ছে ভেপর পাবো আমরা। তাহলে হচ্ছে পানিকে আমি লিকুইড অর্থাৎ তরল পানিকে তাপ দিলাম, পেলাম হচ্ছে পানির বাষ্প। এখানে একটা জিনিস দেখতে হবে, যে পানির গঠন যখন লিকুইড ছিল তখনও পানির গঠন যেরকম ছিল, এই যে গ্যাসীয় স্টেটে বা বাষ্পীয় স্টেটে যখন আসলো তখনও কিন্তু পানির গঠন সেম থাকলো। অর্থাৎ যে সকল পরিবর্তনে কোনো পদার্থের অভ্যন্তরীণ গঠনগত কোনো পরিবর্তন পাওয়া যায় না, অর্থাৎ দুইটার গঠনগত এবং ধর্মগত ব্যাপার সেম থাকে। যেহেতু এইটার এবং এইটার, মানে বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থের গঠনগত, মানে পদার্থের গঠনগত কোনো পরিবর্তন আমরা পাই নাই, সুতরাং এই ধরনের পরিবর্তনকে আমরা বলবো হচ্ছে ভৌত পরিবর্তন। আরো যদি আমরা একটা উদাহরণ দেই, যেমন ধরো হচ্ছে মোম। মোম সাধারণত আমরা তো কঠিন আকারে মোমকে পাই বা মোমকে দেখি। তো মোমকে আমি যদি তাপ প্রদান করি তাহলে আমি মোম পাবো, কিন্তু সেই মোমটা হবে গলিত বা তরল মোম। আমরা বাষ্পও পাবো, সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। মোম থেকে যে আমরা তরল মোম পেলাম, কঠিন মোম থেকে তরল মোম পেলাম, এখানে দেখো মোম হচ্ছে কি বলতো, আমি এটাকে একটু ক্লিয়ার করি। মোম হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ। মোম হলো কি? হাইড্রোকার্বনের মিশ্রণ। ঠিক আছে? তাহলে আমরা এই যে কঠিন মোমকে যখন তাপ প্রদান করলাম, আমরা গলিত বা তরল মোম পেলাম। এক্ষেত্রেও দেখো, এই মোম এবং এইখানের যে মোম, এই মোমের অভ্যন্তরীণ গঠনগত কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই নাই বা আমরা পাবো না। সুতরাং এই ধরনের পরিবর্তনকে আমরা বলবো হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে আশা করি ভৌত পরিবর্তন ব্যাপারটা ক্লিয়ার। এবার আসবো আমরা রাসায়নিক পরিবর্তন।
রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি কি খেয়াল করবো বা কিভাবে বলবো, সংজ্ঞাটা যদি বলি যে যে সকল পরিবর্তনে বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের অভ্যন্তরীণ গঠনগত পরিবর্তন দেখা যায়, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের ধর্মের কোনো মিল থাকবে না বা পার্থক্য থাকবে, তাদেরকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে অবশ্যই বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের অভ্যন্তরীণ গঠনগত যে পরিবর্তন সেটা অবশ্যই পরিলক্ষিত হবে বা দেখা যাবে। যেমন ধরো আমরা যদি অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড এই দুইটা পদার্থকে যদি একত্রিত করি, আমরা যদি এই দুইটার গঠন দেখি, যে অ্যামোনিয়ার গঠনটা আমরা জানি হচ্ছে পিরামিডীয় গঠন, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা সমান্তরাল বা সরলরেখিক গঠন দেখতে পাই। এই দুইটাকে যখন আমরা যুক্ত করতেছি তখন আমরা এখানে পাচ্ছি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে দেখো এইখানে অ্যামোনিয়ার গঠন যেটা ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিডের গঠন যেটা ভিন্ন ছিল, এবং আমরা যে অ্যামোনিয়াম ক্লোরাইড পেলাম সেই অ্যামোনিয়াম ক্লোরাইডের গঠন কিন্তু আবার সম্পূর্ণ আলাদা। তার মানে হচ্ছে এইখানে দেখো বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের গঠনগত বিভিন্ন পরিবর্তন দেখা যায়। এখানে খেয়াল করো অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, পঞ্চম অধ্যায় এখানে একটু আলোচনা করে দিচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইডে কি কি ধরনের বন্ধন আছে। অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা পাই NH4+Cl-, তার মানে যেহেতু প্লাস মাইনাস আছে মানে ইলেকট্রন দান গ্রহণের ব্যাপার থাকবে, সুতরাং এখানে আয়নিক বন্ধন আছে। আবার NH4+, গঠনের ক্ষেত্রে এটার মধ্যে সন্নিবেশ বন্ধন আছে। সন্নিবেশ বন্ধন কি আমরা সেটা পঞ্চম অধ্যায়ে আলোচনা করব। আবার এই NH4 গঠনের ক্ষেত্রে আমাদের দরকার হয় NH3 এবং H+ আয়ন। এখানে NH3 এর ক্ষেত্রে আবার এটার মধ্যে আছে আবার সমযোজী বন্ধন। তার মানে আমাদের এখানে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডে তিন ধরনের বন্ধন আছে, একটা হলো আয়নিক বন্ধন, একটা হলো সন্নিবেশ বন্ধন, একটা হলো সমযোজী বন্ধন। যাই হোক ওইখানে আমরা পরে আসি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো হচ্ছে যে অ্যামোনিয়ার গঠন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের গঠন সম্পূর্ণ আলাদা, আবার এদের যোগফল মানে দুইটাকে একত্রিত করলে সংযুক্ত হওয়ার পরে এরা যে অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করলো সেটার আবার গঠন এবং ধর্ম সম্পূর্ণ আলাদা। তার মানে যে সকল পরিবর্তনে বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের গঠনগত পরিবর্তনের পাশাপাশি ধর্মের পরিবর্তনও দেখা যাবে, সেই সকল পরিবর্তনকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এবার ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে আমাদের দুইটা প্রশ্ন মানে দুইটা বিষয় নিয়ে প্রশ্ন আসে, সেই প্রশ্ন দুইটা কি কি আমরা একটু এইখানে বলে দিচ্ছি। প্রথম ব্যাপারটা হচ্ছে তোমাদের বইয়ে ঠিক এরকম করে একটা চিত্র আছে যেটা আমরা গত প্রথম লেকচারও আমরা বলেছি যে এখানে যদি আমরা অ্যামোনিয়া নেই, এখানে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই, তাহলে দেখা যাচ্ছে কি এরকম একটা জায়গায় হচ্ছে সাদা ধোঁয়া তৈরি করতেছে, যেটাকে আমরা কি বলি, দেখো এখানে যেহেতু অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে তাহলে এখানে উৎপন্ন হচ্ছে কি আসলে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে আসলে সাদা ধোঁয়াটা কিসের? অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ধরে নেই এটা এ প্রান্ত, এটা হলো এ বিন্দু, তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে একটা কাঁচ নলের এক পাশে যদি অ্যামোনিয়ায় সিক্ত তুলা ব্যবহার করা হয়, আরেক পাশে যদি হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভেজানো তুলা ব্যবহার করা হয়, তাহলে কাঁচ নলের একটা জায়গায় আমরা কি দেখতে পাবো? সাদা ধোঁয়া দেখতে পাবো। এই সাদা ধোঁয়া তৈরি হওয়ার প্রক্রিয়াটা কোন ধরনের পরিবর্তন বা সাদা ধোঁয়াটা কোন ধরনের পরিবর্তনের মাধ্যমে তৈরি হলো? অলরেডি তোমরা সবাই বুঝতে পারতেছো যে এটা কোন ধরনের পরিবর্তন হবে, এটা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে হবে। কারণ এখানে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধর্ম একরকম, অ্যামোনিয়ার ধর্ম এবং গঠন একরকম, এবং উৎপাদিত যে অ্যামোনিয়াম ক্লোরাইড সেটার ধর্ম এবং গঠন সম্পূর্ণ আলাদা। তার মানে আমরা এখানে বুঝেই নিতে পারতেছি যে এই যে পরিবর্তনটা এটা একটা রাসায়নিক পরিবর্তন। আশা করি বুঝতে পারছো। আরেকটা আসবে, সেটা আরেকটা প্রশ্ন আসে এখান থেকে। সেই প্রশ্নটা হলো এরকম যে আমরা যদি মোমকে অক্সিজেন দিয়ে দহন ঘটাই তাহলে আমরা এখানে মোম পাবো, মোমটা অবশ্যই লিকুইড মোম পাবো, আমরা কার্বন ডাই অক্সাইড পাবো, আমরা জলীয় বাষ্প পাবো এবং আমরা এনার্জি পাবো। ওকে, আমরা শক্তি পাবো, শক্তি বলতে তাপ শক্তি পাবো, আলোক শক্তি পাবো। ওকে,
তাহলে এখানে কি কি আসতেছে, মোমকে অক্সিজেন দিয়ে পোড়ালে বা অক্সিজেন দিয়ে দহন ঘটালে বা মোমের দহনে আমরা লিকুইড মোম পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো, পানি পাবো এবং এনার্জি পাবো। বেসিক্যালি এখানে কি হয় একটু খেয়াল করি, কঠিন মোমকে যখন আমি পোড়াবো তখন মোমের বেশ কিছু অংশ কি হবে, তাপে গলে যাবে এবং কিছু অংশ আছে যেটা সুতার, আমাদের যে মোমের যে সুতাটা থাকে, মোমের যে সুতাটা থাকবে সেই সুতার আশেপাশের যে মোমটা থাকবে সেটা বেশি তাপমাত্রা পাওয়ার কারণে ওই মোমটা বাষ্পে পরিণত হবে এবং ওই মোমটা কি করবে, পরিবেশের সাথে হচ্ছে পরিবেশে অক্সিজেনের সাথে বিক্রিয়া হবে। যেহেতু মোম হচ্ছে হাইড্রোকার্বন এবং এখান থেকে কার্বন রিলিজ হবে, আমি আবারও বলছি মোম হলো কি হাইড্রোকার্বনের মিশ্রণ, এখান থেকে কার্বন রিলিজ হবে, কার্বন রিলিজ হলে সেটা কি করবে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে এবং জলীয় বাষ্প, মোমের মধ্যে যেহেতু হাইড্রোকার্বন এটার মধ্যে জলীয় মানে পানির উপস্থিতি আছে, সুতরাং এটা জলীয় বাষ্প আকারে চলে যাবে আর লিকুইড মোম তো আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা জিনিস শিখাই দিই তোমাদেরকে, দেখো তার মানে হচ্ছে একটা মোমের দহনে আমরা কিন্তু তিনটা স্টেট দেখতে পাই, একটা হলো কঠিন স্টেট মানে কঠিন অবস্থা, আবার লিকুইড অবস্থা দেখতে পাই, আবার গ্যাসীয় মানে বাষ্পীয় অবস্থা দেখতে পাই। এটা প্রমাণ করার জন্য তোমরা কাজ করতে পারবা, একটা মোমকে যখন তুমি জ্বালাবা মোমের ঠিক অনেকটা উপরের অংশে মানে কাছাকাছি ধরলে তো এটা আগুন ধরে যাবে, বেশ কিছু অংশ উপরে তুমি যদি এখানে একটা কাগজ ধরে রাখো তাহলে তুমি কিছুক্ষণ পরে ওই কাগজটা সরানোর পরে তুমি দেখতে পাবা কাগজের উপরে পাতলা একটা মোমের আস্তরণ পড়ে আছে, পাতলা একটা মোমের আস্তরণ পড়ে আছে, যেটা আসলে ইন্ডিকেট করবে যে এখানে মোমটা কি হয়েছে, বাষ্পে পরিণত হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। আমি বিক্রিয়াটাকে ভাঙাই দিলাম যে আসলে মোম থেকে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পাওয়া, অনেকেই প্রশ্ন করে মোম থেকে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তো সেটাকে আমি ভাঙাই দিলাম যে মোমের কিছু অংশ মানে মোমের যে অংশটা বাষ্পে পরিণত হয় সেই মোমের বাষ্পাংশ থেকে কার্বন রিলিজ হয়, যেটা কিনা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। ওকে, এবার আমরা যেটা এখানে এখানে যেটা প্রশ্ন আসে, বলা হয় মোমের দহনে কি কি পরিবর্তন দেখা যায় বা কি কি পরিবর্তন সংঘটিত হয়। আমরা পরিবর্তন কয়টা শিখলাম, দুইটা, একটা ভৌত একটা রাসায়নিক। তাহলে দেখো তো, আমরা যদি এইটা চিন্তা করি যে একটা কঠিন মোমকে, সলিড মোমকে আমরা যখন তাপ দিয়ে গলাচ্ছি মানে গলে যাচ্ছে, তখন এই মোম এবং এই মোমের দুইটার ধর্মের মধ্যে কিংবা অভ্যন্তরীণ গঠনগত কোনো পরিবর্তন কিন্তু দেখা যায় না। যেহেতু অভ্যন্তরীণ কোনো পরিবর্তন দেখা যায় না, সুতরাং এই পরিবর্তনটাকে আমরা বলবো হচ্ছে ভৌত পরিবর্তন। কারণ এখানে মোম এবং সলিড মোম এবং লিকুইড মোম দুইটার হয়তো স্টেট ভিন্ন, কিন্তু এদের গঠনগত কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না। ঠিক আছে, আবার মোমকে দেখো, মোম থেকে যখন আমরা মোমের যে অংশটা বাষ্পে পরিণত হচ্ছিল সেইখান থেকে মোমের যে মোম থেকে রিলিজ প্রাপ্ত যে কার্বন ছিল সেটা কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গঠন করতেছে। তাহলে আলটিমেটলি আমি মোম থেকে কি পাচ্ছি, আবার কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। তো মোম হলো একটা হাইড্রোকার্বনের মিশ্রণ আর কার্বন ডাইঅক্সাইডের গঠন হলো এভাবে সরল রৈখিক, এভাবে সরল রৈখিক। তাহলে একটা হাইড্রোকার্বনের মিশ্রণ আর কার্বন ডাইঅক্সাইডের অভ্যন্তরীণ গঠন এবং ধর্ম ডেফিনেটলি সেম না, সুতরাং এটাকে আমরা বলতে পারি এটা একটা রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো বা বলতে পারবো যে মোমের দহনে ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তন সংঘটিত হয়। আমরা পদার্থের পরিবর্তন এতটুকুই আলোচনা করব এবং এর মধ্যেই তোমাদের বিভিন্ন প্রশ্ন হোক, এমসিকিউ হোক, এর মধ্যেই আসবে। ওকে, এবার আমরা যে জিনিসটা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আচ্ছা, প্রথমে আসি গলনাঙ্ক কাকে বলে। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে একটা শর্ত যেটা, সেটা হচ্ছে অবশ্যই এক অ্যাটম চাপে মানে পরিবেশটা এক অ্যাটম চাপের মধ্যে থাকতে হবে, অর্থাৎ পরিবেশের চাপ এক অ্যাটম থাকতে হবে, অর্থাৎ 1 অ্যাটমসফেরিক চাপ বা প্রেসার, বাংলায় বলে এক বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে মনে রাখতে হবে এক অ্যাটম চাপ, এইটা আমাকে কি করতে হবে, সিলেক্টেড রাখতে হবে, বা এইটা আমাকে হচ্ছে কনস্ট্যান্ট রাখতে হবে। চাপ, পরিবেশের চাপ এক অ্যাটম হইতে হবে। তাহলে আমরা যদি গলনাঙ্কের সংজ্ঞা বলি, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক সবগুলোর সংজ্ঞা একই রকম, আমি জাস্ট একটা বলে দিলে তোমরা বাকিগুলো লিখতে পারবা। গলনাঙ্কের সংজ্ঞা লিখবো হচ্ছে এক অ্যাটম চাপ ও যে তাপমাত্রায়,
আবারও বলছি, এক অ্যাটম চাপ ও যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। আরেকবার বলে দিচ্ছি, এক অ্যাটম চাপ ও যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। মনে থাকবে? তাহলে এক অ্যাটম চাপটা কি? এটা এটা হচ্ছে কনস্ট্যান্ট এই ক্ষেত্রে। ওকে, তাহলে গলনাঙ্ককে আমরা অনেক জায়গায় হচ্ছে এমপি দিয়ে প্রকাশ করব। এমপি হচ্ছে মেল্টিং পয়েন্ট, হ্যাঁ, মেল্টিং পয়েন্ট দিয়ে এমপি দেয়া থাকে। ওকে, তাহলে যেমন ধরো আমরা বলি যদি পানির গলনাঙ্ক কত, তাহলে পানি বরফ কত ডিগ্রিতে গলতে শুরু করে? 0 ডিগ্রিতে। তাহলে পানির মানে গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অবশ্যই সেটা এক অ্যাটম চাপ, কারণ চাপ যদি বাড়ে তাহলে কিন্তু গলনাঙ্ক কিন্তু বৃদ্ধি পায়। মাথায় রাখতে হবে, আমরা যদি এখানে চাপ এক অ্যাটম না দিয়ে যদি চাপ বাড়াই তাহলে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পরিবর্তন হবে। সাধারণ যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা পাই সেটা কিন্তু আমরা পাবো না। সুতরাং এজন্য এক অ্যাটম চাওয়াটা মানে এক অ্যাটম থাকাটা খুব জরুরি। ওকে, এই জায়গাটা মাথায় রাখবো। তাহলে কি বললাম? এক অ্যাটম চাপ ও যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। ঠিক আছে, ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেন্টিগ্রেড। ইউরিয়ার গলনাঙ্ক কত? ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে এমপি 133 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যদি বলি হচ্ছে সালফারের গলনাঙ্ক কত? সালফারের মেল্টিং পয়েন্ট আগের বইতে ছিল হচ্ছে 119, এখন হচ্ছে 115 ডিগ্রি সেন্টিগ্রেড। খাবার লবণের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যালুমিনার গলনাঙ্ক হচ্ছে 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে অসংখ্য আছে, এগুলো জাস্ট একটু খুঁজলেই পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, তবে এইখান থেকে তিনটা বিশেষ করে এই তিনটা তোমাদের বিভিন্ন এমসিকিউতে আসে। আচ্ছা, এবার যদি আমরা বলি হচ্ছে গলনাঙ্কটা গেল, এবার যদি আমরা বলি হচ্ছে স্ফুটনাঙ্ক কি জিনিস? স্ফুটনাঙ্ক বা বিপি মানে ব্লাড প্রেশার না, বিপি মানে বয়লিং পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, স্ফুটনাঙ্কটা কি জিনিস? একই সংজ্ঞা, এক অ্যাটম চাপ ও যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। স্ফুটনাঙ্ক মানে কি? তরল বাষ্পে পরিণত হবে। কত চাপে? এক অ্যাটম চাপে, যে তাপমাত্রায়। ওকে, তাহলে এক অ্যাটম চাপ ও যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হবে সেটাকে বলবো আমরা ওই পদার্থের স্ফুটনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে যেমন ধরো আমরা যদি বলি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক আমরা জানি এক অ্যাটম চাপ ও যে তাপমাত্রা বলতে কত? পানিকে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয় পানিটা কিন্তু বাষ্পে পরিণত হতে থাকে। তার মানে হচ্ছে আমরা সহজেই বলতে পারি যে এক অ্যাটম চাপ ও 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল পানি কি হয়? তরল বাষ্পে পরিণত হওয়া শুরু করে। একইভাবে যেমন পানির স্ফুটনাঙ্ক কত বললাম? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক মানে এটাকে আমাদের যদি বিপি বলি, বিপি হচ্ছে আমাদের 1465 ডিগ্রি সেন্টিগ্রেড। বয়লিং পয়েন্ট কিছুটা হেরফের হয় বা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেয়া থাকে, বাট মানটা এর কাছাকাছি থাকে আর কি। সো এই যে বয়লিং পয়েন্টটা দিলাম, এগুলো হচ্ছে জাস্ট একটু মাথায় রাখলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা স্ফুটনাঙ্ক ব্যাপারটাও শিখে ফেললাম। তাহলে গলনাঙ্ক শিখলাম, স্ফুটনাঙ্ক শিখলাম। এবার আমরা শিখবো হচ্ছে হিমাঙ্ক। হিমাঙ্কটা কি? হিমাঙ্ক হচ্ছে এক অ্যাটম চাপ ও যে তাপমাত্রায় কোনো তরল কঠিনে পরিণত হয়। উল্টাটা, এক অ্যাটম চাপ ও যে তাপমাত্রায় কোনো তরল কি হয়? কঠিনে পরিণত হয়। যেমন আমরা পানিকে যখন বরফে পরিণত করি এটাকে বলা হয় হিমাঙ্ক। তাহলে এক অ্যাটম চাপ ও যে তাপমাত্রায় কোনো তরল কঠিনে পরিণত হয় সেটাকে বলা হয় ওই পদার্থের হিমাঙ্ক। ওকে, তাহলে পানির হিমাঙ্ক কত? এটাও 0 ডিগ্রি, কারণ 0 ডিগ্রিতে বরফ গলতে শুরু করে, আবার 0 ডিগ্রিতে পানি বরফে পরিণত হতে থাকে। সো এটা মাথায় রাখবো। তাহলে আমি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্ক এই তিনটা জিনিস আশা করি বুঝাইতে পারছি। একটা গ্রাফ দিয়ে বা ছোট চিত্র দিয়ে আমরা এটাকে আরো ক্লিয়ার করি। আমরা যদি এরকম দেখি যে কোন একটা কঠিন পদার্থকে আমি ভালো করে খেয়াল করবো, কোন একটা কঠিন পদার্থকে আমি তাপ দিচ্ছি, আমি যখন প্লাস দিব তখন বুঝবা তাপ দিচ্ছি।
তো কঠিন পদার্থকে আমি যখন তাপ দিব তখন এটা পরিণত হবে কিসে? তরলে। আর তরলকে যদি আমি পুনরায় তাপ দেই তাহলে এটা পরিণত হবে কিসে? বাষ্প, রাইট? বাষ্পে পরিণত হবে। আবার বাষ্প থেকে যদি আমি তাপ মাইনাস করি তাহলে এটা কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। আবার তরল থেকে যদি তাপ মাইনাস করি তাহলে এটা হচ্ছে কিসে পরিণত হবে? কঠিনে পরিণত হবে। তাহলে দেখো তো, এই যে কঠিন থেকে তরলে পরিণত হইলো, এটাকে কি আমরা বলবো কি? এটাকে বলবো আমরা হচ্ছে গলনাঙ্ক। কঠিন থেকে তরলে পরিণত হওয়াকে আমরা বলবো হচ্ছে গলনাঙ্ক। আবার তরল থেকে বাষ্পে পরিণত হওয়া, এটাকে আমরা বলবো হচ্ছে স্ফুটনাঙ্ক। আর তরল থেকে যে কঠিনে পরিণত হওয়া, এটাকে আমরা বলবো হচ্ছে হিমাঙ্ক। কি বলবো? হিমাঙ্ক। আর বাষ্প থেকে তরলে পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ঘনীভবন। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ঘনীভবন বা কনডেনসেশন বলি আর কি। তাহলে ঘনীভবনটা কি জিনিস? ঘনীভবন হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো বাষ্পকে শীতল করে তরলে পরিণত করা হয়। যে প্রক্রিয়ায় কোনো বাষ্পকে শীতল করে তরলে পরিণত করা হয় তাকে ঘনীভবন বা শীতলীকরণ, অনেকে শীতলীকরণও বলে, বাট এটা ঘনীভবনটা হচ্ছে স্মার্ট একটা ওয়ার্ড। তাহলে আমরা কি বলবো? যে প্রক্রিয়ায় কোনো বাষ্প তরলে পরিণত হয় সেটাকে বলা হচ্ছে কনডেনসেশন বা ঘনীভবন প্রক্রিয়া। বুঝতে পারছি আশা করি। তাহলে কঠিন, তরল ও বাষ্পের টোটাল ব্যাপারটা এখানে আলোচনা আছে। একই সাথে আরেকটা আলোচনা আছে, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। আমরা ঊর্ধ্বপাতনটাকে একসাথে ক্লিয়ার করে দিচ্ছি। ঊর্ধ্বপাতন কি জিনিস? ঊর্ধ্বপাতন হলো এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা যদি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। কি বলছি? ঊর্ধ্বপাতন হলো এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতন বলে। আমরা বাসায় অনেকেই ন্যাপথলিন ব্যবহার করি। আমরা খেয়াল করে দেখব যে বাসায় যে ন্যাপথলিনটা দেওয়া হয়, একটা বড় ন্যাপথলিনের টুকরা দেওয়া হয়, বাট সেটা কিছুদিন পরে কাপড়টাকে খোলার পরে ন্যাপথলিনের ছোট টুকরা পাওয়া যায়, অর্থাৎ খুব সামান্য বা ছোট পরিমাণ পাওয়া যায়। এখন কথা হচ্ছে ন্যাপথলিন তো হচ্ছে, যদি ন্যাপথলিন গলে যেত তাহলে তো ওই যে কাপড়ে দাগ পড়তো, কিন্তু সেটাও তো হয়নি। তাহলে হয়েছে কি আসলে? ন্যাপথলিন এখানে হচ্ছে যে টেম্পারেচার যখনই বাড়ছে বা বাড়ে তখন হচ্ছে এই ন্যাপথলিন গুলো কি হয়? আস্তে আস্তে বাষ্পে পরিণত হওয়া শুরু করছে, অটোমেটিক্যালি বাষ্পে পরিণত হয়েছে। যদিও ন্যাপথলিনের অন্যান্য ব্যবহার আছে, ন্যাপথলিন ব্যবহার করলে হচ্ছে বা ন্যাপথলিন থাকলে ওই অঞ্চলটাতে কোনো পোকামাকড় আক্রমণ করতে পারে না, অর্থাৎ কাপড়ের মধ্যে ন্যাপথলিন থাকলে ওর মধ্যে পোকামাকড় সহজে ঢুকে না বা আসে না। ঠিক আছে, মানে ন্যাপথলিনটা অনেক ক্ষেত্রে ওই পোকামাকড় দমনে ব্যবহার করা হয়। ওকে, তো এবার আসো যে ঊর্ধ্বপাতন। তো ঊর্ধ্বপাতনে আমরা কি উদাহরণ দিলাম? ন্যাপথলিন একটা উদাহরণ হইতে পারে, তারপর হচ্ছে কর্পূর উদাহরণ হইতে পারে, আমাদের কর্পূর, তারপরে নিশাদল। হ্যাঁ, নিশাদল, অ্যামোনিয়াম নিশাদল, কিন্তু এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড কি কিন্তু আমার নিশাদল বলা হয়। হ্যাঁ, একটু আগে যেটা লিখলাম আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাই নিশাদল। আবার কঠিন কার্বন ডাইঅক্সাইড, যেমন কার্বন ডাইঅক্সাইডের যে সলিড স্টেট, এটাকে আমরা বলি কি? ড্রাই আইস বলি। কি বলি? ড্রাই আইস। আমরা যে ড্রাই আইস শুনি সেটা হচ্ছে কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে কি কি বললাম? ন্যাপথলিন থাকলো, তারপর হচ্ছে নিশাদল থাকলো, তারপরে কর্পূর থাকলো, তারপরে হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড বা ড্রাই আইস থাকলো, আয়োডিন হইতে পারে। আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে, এখন আমরা ঊর্ধ্বপাতন আর ঊর্ধ্বপাতিত পদার্থের সংজ্ঞাটা একটু ভালো করে আরেকবার বলি। ঊর্ধ্বপাতন হলো কি? যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। আর যেই সকল পদার্থের ক্ষেত্রে এমনটা ঘটে তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত বস্তু। তাদেরকে বলা হয় হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু বা উদায়ী পদার্থ বলে। কি বলে? ঊর্ধ্বপাতিত বস্তু বা উদায়ী পদার্থ বলে। ওকে, কি বলবো? যেই সকল পদার্থের ক্ষেত্রে ঊর্ধ্বপাতন ঘটে তাদেরকে ঊর্ধ্বপাতিত বস্তু বা উদায়ী পদার্থ বলবো। ক্লিয়ার? উদায়ী পদার্থের। তাহলে আমরা যদি এইখানে লিখি, দেখো তো, যে একটা কঠিন পদার্থকে আমি কি করলাম? তাপ দিলাম, সে সরাসরি কি হইলো? বাষ্পে পরিণত হইলো। অর্থাৎ কঠিন থেকে তাপ দিলাম, সরাসরি বাষ্পে পরিণত হইলো, তাকে বলবো আমরা
ঊর্ধ্বপাতন। কি বলবো? ঊর্ধ্বপাতন। এখন এখানে অনেকেরই প্রশ্ন আসে যে আমরা যদি তাপ হ্রাস করি তাহলে বাষ্প থেকে আবার কিসে পরিণত হয়ে যাবে? কঠিন। তাহলে এই প্রক্রিয়াটার নামটা কি? কঠিন থেকে বাষ্প হইল, সেটা আমরা ধরলাম ঊর্ধ্বপাতন। তাহলে বাষ্পকে যদি আবার ঠান্ডা করি সেটা তো আবার কঠিন হয়ে যাবে না? তাহলে এইটার প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তুহিনী ভবন। তাহলে মনে রাখবো যে প্রক্রিয়া, তুহিনী ভবন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো বাষ্পকে শীতল করলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হয়, তাকে তুহিনী ভবন প্রক্রিয়া বলে। ক্লিয়ার? তাহলে আমরা কঠিন মানে যে সাধারণ যে পদার্থ, কঠিন তরল বাষ্পের, এবং আমাদের যে ঊর্ধ্বপাতিত পদার্থ, এই দুইটার মোটামুটি আমাদের যে সাংকেতিক মানে শর্টকাট যেভাবে দেখানো যায় সেটা আমরা দেখাই দিলাম। একই সাথে ঊর্ধ্বপাতন কাকে বলে এবং তুহিনী ভবন কাকে বলে আমরা ব্যাখ্যা করে দিলাম। এবার হচ্ছে আমরা একটা পানির কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পানির যে গ্রাফটা থাকে সেই গ্রাফটা আমরা একটু আলোচনা করব। একটু গ্রাফটা দেখব। এইদিকে যাচ্ছে আমাদের সময়, এইদিকে যাচ্ছে আমাদের তাপমাত্রা টি, সময় ছোট হাতের টি। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এই বিন্দুটা ধরে নেই, এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, আর এই দিকে হচ্ছে আমাদের টেম্পারেচার। আমরা টেম্পারেচার এখানে মাইনাস, ধরো এটাকে দিচ্ছি হচ্ছে, এইখানে ধরতেছি -20 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, এটাকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড, এইখানে ধরতেছি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এইখানে ধরতেছি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে ধরতেছি আমরা 140 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এখানে 4টা টেম্পারেচার নিলাম, মাঝখানে আরো টেম্পারেচার চাইলে তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। আর সময়টা আমরা মেনশন করব না। কেন সময় মেনশন করব না? কারণ পানি কত ডিগ্রিতে, মানে পানি কত ডিগ্রি, মানে কত সময় পরে পানি ফুটতে শুরু করবে সেটা কিন্তু পরিবেশের চাপের উপরে নির্ভরশীল। তা আমরা যদি চাপ ফিক্সড করে, অর্থাৎ 1 অ্যাটম চাপ নিয়ে তারপরে যদি আমরা মানে দেখতে পারতাম যে 1 অ্যাটম চাপে একটা মানে পানিকে তাপ দিলে কত মিনিটে সে তরলে পরিণত হয় কিংবা কত মিনিটে সে বাষ্পে পরিণত হয়, তখন সেটা ফিক্সড হতো। বাট আমাদের এটা তো সাধারণত আমরা যখন বাসায় পানিকে তাপ দিব, আমরা তো তার পরিবেশের টেম্পারেচার, পরিবেশের আমাদের যে প্রেশারটা সেটা তো আমরা জানি না। তাই এখানে টাইমটা কখনোই ফিক্স থাকে না, তাই আমরা টাইমটা কখনো দিব না, দেওয়ার চেষ্টা করব না। তবে অনেক সময় হয় কি, তোমাদের কখনো কখনো হয় কি, গ্রাফ দিয়ে দেয় একটা, মানে দুইটা ছক দিয়ে দেয় যে এত ডিগ্রি সেন্টিগ্রেডে এত অ্যাটমে এত সেকেন্ড সময় লাগে, তাহলে কিন্তু তোমাকে সময়টা মেনশন করতে হবে। বাট এরকমটা আসে না খুব একটা, বাট আসলে আমরা এরকম কিছু আলোচনা আমরা পরে দেখাই দিব, আমাদের সময় দেওয়ার দরকার নাই। ওকে, তাহলে দেখো এই যে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আমি কিন্তু এটা পানির গ্রাফটা আঁকতেছি, হ্যাঁ, পানির কঠিন থেকে বাষ্পে পরিণত হওয়ার রেখাচিত্র এটা, হ্যাঁ, বাষ্পে পরিণত হওয়ার রেখাচিত্র বা শক্তিচিত্র। ওকে, তাহলে পানির কঠিন থেকে বাষ্পে পরিণত হওয়ার শক্তিচিত্র বা রেখাচিত্রটা আমরা দেখতেছি। এবার দেখো, এই যে আমরা লিখলাম যে পানি -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অর্থাৎ -20 ডিগ্রি ইজ নট নেসেসারি টেম্পারেচার, মানে হচ্ছে এখানে -5 হইতে পারে, -2 হইতে পারে, -10 হইতে পারে, এইটা ব্যাপার না। তাহলে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি কি অবস্থায় থাকবে? ডেফিনেটলি কঠিন অবস্থায় থাকবে। এখন তুমি একটা বরফকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবা, আনলেই কি সে গলা শুরু করবে? সে গলা শুরু করবে, অবশ্যই গলা শুরু করবে। কিভাবে? ধরো -10 ডিগ্রি থেকে তুমি নিয়ে আসলা, ওইটার টেম্পারেচার কি হয়, -9, -8, -7 এভাবে করে বাড়তে থাকে। বাড়তে বাড়তে যখনই সে 0 ডিগ্রিতে চলে আসবে, তখন সে কি করবে? গলা শুরু করবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখো, তুমি কি বরফ মানে ফ্রিজ থেকে বরফটা বের করার সাথে সাথে গলা শুরু করবে? ডেফিনেটলি না। কি হবে? টাইম স্পেন্ড করতে হবে, অর্থাৎ এখানে কি করবে? টাইম চলতে থাকবে, সময়ের সাথে সাথে এটা তাপমাত্রা বাড়তে থাকবে। যখন এটা 0 ডিগ্রিতে আসবে তখন এটা কি হবে? গলতে শুরু করবে। তাহলে দেখো, সময় যদি বাড়তে থাকে তাহলে আমাদের এই দিকেও কিন্তু আগাইতে হবে। তার মানে রেখাচিত্রটা কিভাবে হবে দেখো তো, যে
আমাদের কি করতেছে, টেম্পারেচারও বাড়তেছে, -10, -9, -8, এদিকে দেখো টাইমও কিন্তু বাড়তেছে, রাইট? এদিকে কিন্তু সময় ছিল, এদিকে সময়, তাই না? তাহলে দেখো টাইমও বাড়তেছে, টেম্পারেচারও বাড়তেছে, বাড়তে বাড়তে যখনই সেই 0°C চলে আসবে, এই যে 0°C চলে আসলো, তখনই সে কি করবে বল? দুঃখিত, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের একটু সমস্যায় পড়তে হয়েছে। আমরা আবার একটু এখান থেকে শুরু করি যে -20°C তাপমাত্রায় আমাদের পানি কি অবস্থায় ছিল? কঠিন অবস্থায় ছিল। একটু আগে বলতেছিলাম আমরা যে যখন হচ্ছে পানিকে মানে বরফকে যখন বাইরে বের করে নিয়ে আসা হয়, তখন এটা সময় বৃদ্ধির সাথে সাথে এর তাপমাত্রা বাড়তে থাকে, যেটা বললাম মাইনাস, ধরেন এটা ধরলাম হচ্ছে -20, তাহলে -20, -19, -18 এভাবে করে বাড়তে বাড়তে যখন 0°C আসে, তখন পানিটা কি করবে বলতো? গলতে শুরু করবে। তাহলে ধরে নিচ্ছি আমি যে এটা বি বিন্দু, বি বিন্দুতে যেহেতু পানিটা গলতে শুরু করবে, সুতরাং এই বি বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে গলন বিন্দু। কি বলবো? গলন বিন্দু। বি বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে গলন বিন্দু। ওকে, এখন দেখো একটা বরফ যখন গলতে শুরু করে, তখন সে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের তাপ গ্রহণ করবে না, মানে তাপ গ্রহণ করবে না বলতে ততক্ষণ পর্যন্ত, ধরো আমি যদি এরকম চিন্তা করি, আমি সহজভাবে বুঝাই, আমি এত বড় একটা বরফ নিলাম, হ্যাঁ, এই বরফটা দেখা গেছে 5 মিনিট পরে এই বরফটা গলে এতটুকু হইলো, আর বাকিটা হইলো কি এখানে তরল আকারে রইলো। মনে রাখতে হবে এই পাত্রে যতক্ষণ পর্যন্ত আমাদের বরফ অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত এই যে পানিটা আছে আমাদের, এই পানিটা তাপ গ্রহণ করবে না, তাপ গ্রহণ করবে না। মনে থাকবে যে একটা পাত্রে যতক্ষণ পর্যন্ত বরফ অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই বরফ গলিত যে পানিটা থাকবে, সেই পানিটা তাপ গ্রহণ করবে না। ঠিক আছে? তার মানে হচ্ছে এই বি বিন্দুতে বরফটা গলতে শুরু করবে, কিন্তু গলতে শুরু করলেই এখানে যতক্ষণ পর্যন্ত বরফ থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই যে বরফের পানি আছে, সে তাপ গ্রহণ করবে না। তার মানে এখানে সময় অতিবাহিত হবে কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ বরফ সম্পূর্ণ পানিতে পরিণত না হয়, ততক্ষণ পর্যন্ত এইখানে ওই যে বরফ গলা পানি সে তাপ গ্রহণ করবে না। অর্থাৎ এক্ষেত্রে কি হবে? সময় অতিবাহিত হবে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। সি বিন্দুতে যদি সম্পূর্ণ বরফটা সম্পূর্ণ কিসে পরিণত হয়ে যাবে? পানিতে পরিণত হয়ে গেলে সে পুনরায় কি করবে? তাপ গ্রহণ শুরু করবে। এখন এই বি সি বিন্দুতে দেখো তাপমাত্রা বাড়ে নাই, কিন্তু এইখানে কিন্তু পুরো ধাপটাতে, এই যে বি সি পুরো ধাপটাতে কিন্তু বরফ গলে পানিতে পরিণত হয়েছে। এই জন্য এই রেখাটাকে আমরা বলবো হচ্ছে গলন রেখা। অর্থাৎ যেই রেখা দ্বারা হচ্ছে পানির মানে বরফের গলনটা প্রকাশ করে, সেটাকে আমরা বলবো হচ্ছে গলন রেখা। এখন দেখো সি বিন্দুতে যখন সম্পূর্ণ বরফটা সম্পূর্ণ পানিতে পরিণত হয়ে যায়, তখন সে কি করে? পুনরায় তাপ গ্রহণ শুরু করে। সে কি করে? পুনরায় সময়ের সাথে সাথে তাপ গ্রহণ শুরু করে। তাপমাত্রা বাড়তে বাড়তে যখন এই 100°C আসবে, তার মানে, আচ্ছা আরেকটা জিনিস একটু এখানে করি, যে এই যে ধাপটা আছে আমাদের এ বি ধাপটা, এই এ বি ধাপে এখানে কি অবস্থা ছিল? বরফটা কি অবস্থা ছিল? আমরা এখানে লিখে নিচ্ছি হচ্ছে বরফটা কি অবস্থা ছিল? কঠিন অবস্থা ছিল। কি অবস্থা ছিল? কঠিন অবস্থা ছিল। তাহলে এই ধাপটাতে বি ও সি ধাপে কি ছিল? কঠিনও ছিল প্লাস তরলও ছিল। বি সি ধাপটা কি কি ছিল? কঠিন ছিল প্লাস তরল ছিল, কারণ এখানে তো কঠিনটা মানে বরফটা গলতে শুরু করতেছিল, তাই না, বা গলতেছিল। আর এই সি ডি ধাপে আমরা যদি ডি ধরি, এটা ডি বিন্দুতে কি হয়? পানিটা বাষ্পে পরিণত শুরু করবে, কিন্তু এই সি ডি এই পুরো ধাপটাতে এখানে কি অবস্থা ছিল বলতো? তরল অবস্থা ছিল। পানি এখানে যেহেতু মানে সম্পূর্ণ বরফটা গলে তরলে পরিণত হয়ে গেছে, এরপরে সে আবার তাপমাত্রা বাড়ানো শুরু করছে, 1°, 2°, 10°, 20°, এভাবে করে বাড়তে বাড়তে যখন 100°C তাপমাত্রা আসে, তখন এই তরলটা কি হয়ে যায়? বাষ্পে পরিণত হওয়া শুরু করে। কি হয়? বাষ্পে পরিণত হওয়া শুরু করে। তাই যেহেতু ডি বিন্দুতে পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু করে, তাই এই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে স্ফুটন বিন্দু। কি বলবো? স্ফুটন বিন্দু। ডি বিন্দুতে দেখো মানে 100° হওয়ার সাথে সাথে পানি কিন্তু সবগুলো পানি কিন্তু একসাথে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে না। এক্ষেত্রে কি হবে? যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই যে বাষ্পটা হয়েছে তার তাপমাত্রা কিন্তু বাড়বে না।
অনেকেই প্রশ্ন করে বাষ্পের তাপমাত্রা বাড়ে কিনা। ডেফিনেটলি বাড়ে ভাই। 100 ডিগ্রিতে পানি বাষ্পে পরিণত শুরু করলে সেই বাষ্পের তাপমাত্রা আরো বাড়তে থাকে। এরকম বলা হয় যে বাষ্পের তাপমাত্রা যদি 130 বা 140 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সুপার হিটেড ওয়াটার বলি, সুপার হিটেড ওয়াটার বলি। ওকে, তাহলে বাষ্পের তাপমাত্রা কি হবে? বাড়তে থাকবে। তাহলে ডি বিন্দুতে যখন পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু করে তখন ওই যে বাষ্পটা যেটা বাষ্পে পরিণত হইলো সে কিন্তু আবার তাপমাত্রা গ্রহণ করার কথা, কিন্তু সে ইনস্ট্যান্ট তাপমাত্রা গ্রহণ করবে না। সে কতক্ষণ তাপমাত্রা গ্রহণ করবে না? যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানি সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়। সম্পূর্ণ পানিটা, এখানে যে পানিটা ছিল সম্পূর্ণ পানিটা বাষ্পে পরিণত হওয়ার পরে ওই যে বাষ্পটা সে পুনরায় আবার কি করবে? তাপ গ্রহণ শুরু করবে। তার মানে এই ডি ই বিন্দুতে, এই ই বিন্দুতে, ডি ই বিন্দুতে পুরো সময়টা জুড়ে হচ্ছে তুমি এখানে তরলও পাচ্ছ, আবার কি পাচ্ছ? বাষ্পও পাচ্ছ। তরলও পাচ্ছ এবং বাষ্পও পাচ্ছ। তাহলে যদি পুরা বিন্দুটাকে দেখো, এই বিন্দুটা পুরাটা যেহেতু তরল বাষ্পে পরিণত হচ্ছিল, তাই এই বিন্দুটাকে বা এই রেখাটাকে বলা হবে হচ্ছে স্ফুটন রেখা। এটাকে আমরা কি বলবো? স্ফুটন রেখা। দেখো, ডি বিন্দুতে বাষ্পে পরিণত হওয়া শুরু করছিল, কিন্তু সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত বাষ্পের তাপমাত্রা বাড়তো না। তাই ই বিন্দুতে দেখো যখন এই পুরোটা সময় অতিবাহিত হয়েছে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় নাই। ই বিন্দুতে যখন সম্পূর্ণ পানিটা বাষ্পে পরিণত হয়ে গেল তখন সেই বাষ্প কি করবে? পুনরায় তাপ গ্রহণ শুরু করবে। তার মানে এই ধাপে শুধুমাত্র বাষ্প পাওয়া যাবে। এবার আমি যদি এক ধাপে একটু বলে দেই যে এ বিন্দুতে অর্থাৎ -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি কঠিন অবস্থা অর্থাৎ বরফ অবস্থায় ছিল। এক্ষেত্রে বরফকে বাইরে নিয়ে আসলে সময়ের সাথে সাথে এই বরফ কি করবে? তাপমাত্রা গ্রহণ শুরু করবে। তাপমাত্রা বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ ডি বিন্দুতে পৌঁছলে এটি কি করবে? গলতে শুরু করবে। এক্ষেত্রে সম্পূর্ণ বরফ সম্পূর্ণ পানিতে পরিণত হওয়া না পর্যন্ত পানি কি করবে না? তাপ গ্রহণ করবে না। তাই তাপমাত্রা তাই পুরো ধাপে কি করবে? তাপমাত্রা অপরিবর্তিত থাকবে কিন্তু সময় অতিবাহিত হবে। সি বিন্দুতে যখন সম্পূর্ণ পানি যখন সম্পূর্ণ বরফ যখন তরলে পরিণত হবে তখন সে পুনরায় সময়ের সাথে সাথে তাপমাত্রা গ্রহণ শুরু করবে। তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যাবে তখন পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, কিন্তু সম্পূর্ণ পানি সম্পূর্ণ বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত বাষ্পের তাপমাত্রা বাড়বে না। এক্ষেত্রে কি হবে? সময় অতিবাহিত হবে কিন্তু তাপমাত্রা পরিবর্তন দেখা যাবে না। ই বিন্দুতে যখন সম্পূর্ণ পানিটা বাষ্পে পরিণত হয়ে যাবে তখন সে পুনরায় তাপ গ্রহণ শুরু করবে। এটা হচ্ছে আমাদের পানির বরফ থেকে বাষ্পে পরিণত হওয়ার রেখাচিত্র। একই রিভার্স রেখাচিত্রটা যদি আমরা এখানে দেখাই, যে পানি এখানে দেখাচ্ছি যে পানি এদিকে হচ্ছে সময়, এদিকে হচ্ছে তাপমাত্রা। আমরা যদি রিভার্সটা দেখাইতাম যে ধরো এটা হচ্ছে 140 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তো এই জায়গায় আছে কি বলতো? সুপার হিটেড ওয়াটার আছে। তো সুপার হিটেড ওয়াটারকে আমি যদি ঠান্ডা করি, ঠান্ডা করলে প্রথমে কি হবে? ঠান্ডা হইতে হইতে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে তখন সে কি হবে বলতো? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আসলে সে কি হবে? পানিতে পরিণত হওয়া শুরু করবে। মানে কত ডিগ্রি পানি? 100 ডিগ্রি পানিতে পরিণত শুরু করবে। দেখো এই যে 100 ডিগ্রি পানিতে পরিণত হওয়া শুরু করবে। এখন এই কতক্ষণ পর্যন্ত? দেখো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ বাষ্প সম্পূর্ণ পানিতে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত পানি আর তাপ হ্রাস করবে না। এখানে কিন্তু হ্রাস করার ইয়েটা আছে, এখানে কিন্তু আমরা তাপমাত্রা দিচ্ছিলাম, এখান থেকে তাপ অপসারণ করতেছি। তাহলে দেখো 100 ডিগ্রিতে আসবে এবং এক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ বাষ্প সম্পূর্ণ পানিতে পরিণত না হবে ততক্ষণ পানি তাপমাত্রা হ্রাস করবে না। অর্থাৎ কি হবে? সময় অতিবাহিত হবে কিন্তু তাপমাত্রা পরিবর্তন দেখা যাবে না। ধর আমি এ বি সি ধরতেছি, সি বিন্দুতে যখন সম্পূর্ণ বাষ্পটা পানিতে পরিণত হয়ে যাবে বা সম্পূর্ণ পানিতে পরিণত হয়ে যাবে তখন সে আবার তাপমাত্রা হ্রাস করা শুরু করবে। তাপমাত্রা হ্রাস করতে করতে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছবে তখন সে কি করবে বলতো? পানি আস্তে আস্তে বরফে পরিণত হওয়া শুরু করবে। এক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানি সম্পূর্ণ বরফে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত বরফ আর তাপমাত্রা হ্রাস করবে না। অর্থাৎ কি হবে? সময় অতিবাহিত হবে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন দেখা যাবে না। এরপরে যখন দেখো সম্পূর্ণ পানি যখন সম্পূর্ণ বরফে পরিণত হয়ে যাবে সেই বরফের তাপমাত্রা কি হবে? মাইনাসের দিকে নামতে থাকবে, অর্থাৎ
এটা হচ্ছে আমাদের পানির কঠিন থেকে বাষ্প থেকে কঠিনে পরিণত হওয়ার রেখাচিত্র। এটা ছিল পানির কঠিন থেকে বাষ্পে পরিণত হওয়ার রেখাচিত্র। আমাদের আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে কি উদায়ী পদার্থের গ্রাফ বা রেখাচিত্র। এটা খুব সহজ একটা জিনিস, যেহেতু এইটা তোমরা বুঝছো তাহলে বাকিটা হচ্ছে তোমাদের জন্য সহজ হবে। দেখো উদায়ী পদার্থের গ্রাফ, উদায়ী পদার্থের রেখাচিত্রটা আমরা এভাবে যদি আঁকি, দেখো এদিকে সময় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে আমাদের তাপমাত্রা। দেখো এক একটা উদায়ী পদার্থের মানে উদায়ী পদার্থ এক এক টেম্পারেচারে বাষ্পে পরিণত হয়। সুতরাং এখানে আমরা কি করব, না আমরা সময় ব্যবহার করব, না আমরা এখানে তাপমাত্রা ব্যবহার করব, কোনোটাই ব্যবহার করার প্রয়োজন নেই। যদি কোথাও মেনশন করা থাকে যে ন্যাপথলিন দেওয়া আছে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা বাষ্পে পরিণত হয়, সেক্ষেত্রে ওই তাপমাত্রা কিংবা সময় দেয়া যাবে। তাহলে ধরো এই যে এই বিন্দুটা আছে, আর ধরে নিচ্ছি এইখানে আমরা ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ন্যাপথলিন, আমি ন্যাপথলিনের কথাই ধরতেছি এখানে, ন্যাপথলিন কি থাকবে, কঠিন অবস্থায় আছে। ঠিক আছে, এখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে কি অবস্থায়, কঠিন অবস্থায় আছে। ধরো এই বিন্দুতে আছে, কঠিন অবস্থায় আছে। এখন যদি ন্যাপথলিনের তাপমাত্রা আস্তে আস্তে বাড়াইতে থাকা হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় কি করবে, ন্যাপথলিন বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, যেহেতু এটা একটা উদায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত বস্তু। তাহলে ন্যাপথলিন কি করবে, বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ন্যাপথলিন সম্পূর্ণ বাষ্পে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই বাষ্প কিন্তু আর তাপ গ্রহণ করবে না। ঠিক আছে, তার মানে এই যে বি বিন্দুতে এসে ন্যাপথলিনটা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কঠিন ন্যাপথলিন সম্পূর্ণ বাষ্প ন্যাপথলিনে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত বাষ্প কি করবে না, আর তাপ গ্রহণ করবে না। অর্থাৎ কি হবে, শুধু সময় অতিবাহিত হবে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন দেখা যাবে না। সি বিন্দুতে যখন সম্পূর্ণ ন্যাপথলিনটা সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়ে যাবে, মানে কঠিন ন্যাপথলিনে বাষ্পে পরিণত হবে, তখন সে কি করবে, পুনরায় তাপ গ্রহণ শুরু করবে। ওকে, পুনরায় তাপ গ্রহণ শুরু করবে। তাহলে এই জায়গাটা কি ছিল, এই জায়গাটা ছিল কঠিন, এখানে কি ছিল তাহলে কঠিন প্লাস বাষ্প, আর এখানে কি ছিল, বাষ্প। এটা হচ্ছে আমাদের ন্যাপথলিনের রেখাচিত্র। আর একটা জিনিস, ছোট্ট জিনিস দিয়ে আমরা শেষ করব। এরকম করে তোমাদের মাঝে মাঝে এমসিকিউ আসবে। ধরো এখানে বললো তোমাকে যে তোমাকে এখানে বললো তরল প্লাস বাষ্প, এখানে বললো তরল প্লাস বাষ্প, এখানে বললো 350 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে বললো 880 ডিগ্রি সেন্টিগ্রেড। কথার কথা আমি র্যান্ডমলি একটা দিচ্ছি, জাস্ট দেখো এটা র্যান্ডম একটা গ্রাফ দিলাম, তোমাকে বললো এখান থেকে প্রশ্ন করলো যে এখানে এ একটা পদার্থ, বললো যে এ পদার্থ বা এ একটা বস্তু, এই এ পদার্থের গলনাঙ্ক কত, এ পদার্থটার গলনাঙ্ক কত। যদি মানে আগের রেখাচিত্র বুঝো, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা সহজ হওয়ার কথা। কারণ দেখো এইখানে যেহেতু তরল বাষ্প আছে, এই রেখা যেহেতু তরল বাষ্প আছে, তার মানে এই রেখাটা কি হইতেছে বলতো, এই বিন্দুতে তরল বাষ্পে পরিণত শুরু করতেছে। তার মানে এই পুরা ধাপটা কি আছে বলতো, তরল আছে, আর এই পুরা ধাপটা কি আছে, বাষ্প আছে। তার মানে যেহেতু এই যে 350-এ যেহেতু এ পদার্থটা বা এ বস্তুটা তরলে আছে, তার মানে এই পদার্থের গলনাঙ্ক হচ্ছে 350 ডিগ্রি সেন্টিগ্রেড, এই পদার্থের স্ফুটনাঙ্ক হচ্ছে 880 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো পদার্থের অবস্থা এতটুকুই। পদার্থের অবস্থা নিয়ে আমরা হয়তো সামনের শুক্রবারে আমরা একটা এমসিকিউ ক্লাস নিব কিংবা ক্লাস আপলোড দিব। সো দ্বিতীয় অধ্যায়টা আমাদের এই সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের পরবর্তী যে টার্গেট, সেটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউটা আমরা দিয়ে দিব। মানে বিগত বছরের যে এমসিকিউ, বোর্ডে যে এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো আসছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ, আমরা সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আবারও বলছি, আমাদের হচ্ছে 1 তারিখে হচ্ছে আমাদের কোর্স লঞ্চ হচ্ছে, 1 মে 2024। কোর্সের হচ্ছে আমাদের 4টা চ্যাপ্টার থাকবে, 1, 2, 3, 5। এই 4টা আমাদের 2, 3, 1, 2, 3, 5, হ্যাঁ 1, 2, 3, 5 এই 4টা চ্যাপ্টার হচ্ছে আমরা সাইকেল 1-এ থাকবে, এবং এই সাইকেল হচ্ছে টোটাল আমরা 2.5 ঘন্টা করে ক্লাস নিব। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে ক্লাস থাকবে আমাদের প্রত্যেকটা, এবং ক্লাস সংখ্যা থাকবে হচ্ছে আমাদের 10 থেকে 15টার মধ্যে। এর মধ্যে আমরা পুরোটাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করব, এবং সাথে সাথে আমাদের হচ্ছে প্রায় পরীক্ষা থাকবে হচ্ছে 10টা পরীক্ষা। বলতে
আমরা প্রত্যেক 2টা ক্লাস পর পর হচ্ছে আমরা একটা করে পরীক্ষা নিব, প্লাস এর মধ্যে আমরা এমসিকিউ বিভিন্ন ধরনের টেস্ট নিব এবং একটা ফাইনাল টেস্ট নিব আমরা, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের সাইকেল 1 এর পরিকল্পনা এখন পর্যন্ত। সো যদি আমাদের আবারও বলছি যে কোর্স ভ্যালু হচ্ছে 715 টাকা। এক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট যদি এরকম হয় যে নিজে হচ্ছে একজন স্টুডেন্ট যদি 5 জনকে ভর্তি করে, তাহলে সেটা পরবর্তী আমাদের যে সাইকেল, আমাদের 3টা সাইকেলে আমরা সিলেবাস কমপ্লিট করব। সো পরবর্তী সাইকেল আমরা তার জন্য হচ্ছে উপহার স্বরূপ তাকে ফ্রি করে দিব ইনশাল্লাহ। সো এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদেরকে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।